তাহলে কারেন্ট কি না, কারেন্ট হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড, দ্যাট ইকুয়াল কারেন্ট ইলেকট্রিসিটি। আমরা কি জানি যে যখন কোনো পরিবাহীর মধ্যে ইলেকট্রনের ফ্লো হয়, ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, এই ফিল্ডটাকে আমরা কারেন্ট আই দিয়ে ডিনোট করছি। তাহলে ইলেকট্রন যদি ফ্লো হয় তাহলে কারেন্ট পাওয়া যাবে। তাহলে ইলেকট্রন কখন ফ্লো হয়, মানে পাতি বাংলা ভাষায় একটা বালতিতে বেশি জল নিয়েছো, একটা বালতি কম, একটা নল দিয়ে যোগ করে দাও, সাইফন মনে পড়ছে, যখনই যোগ করে দেবো তখন বেশি বালতি জলটা কম বালতির দিকে যাবে। কতক্ষণ যাবে, যতক্ষণ না লেভেলটা সমান হয়। অর্থাৎ যদি ডিফারেন্স থাকে, ইলেকট্রন ডিফারেন্স, দিস ইজ পোটেনশিয়াল ডিফারেন্স, মানে ইলেকট্রনের যদি পার্থক্য থাকে, এখানে মনে কর 100টা ইলেকট্রন আছে, এখানে মনে কর 10টা ইলেকট্রন আছে, এখানে মনে কর 10টা ইলেকট্রন আছে, তাহলে এখানে 10টা ইলেকট্রন আছে, এখানে 100টা ইলেকট্রন আছে। যদি আমি একটা তার দিয়ে যোগ করে দিই, কতক্ষণ ফ্লো হবে ইলেকট্রন, তখন এখান থেকে এখানে ফ্লো হবে ইলেকট্রনে, কতক্ষণ ফ্লো হবে, যতক্ষণ না ইলেকট্রন সমান হয়ে যাচ্ছে দুদিকটা ইলেকট্রন যখন সমান হয়ে যাবে তখন এর মধ্যে কারেন্ট ফ্লো হবে না। অর্থাৎ এখন তাহলে ইলেকট্রনের যেটা পার্থক্য কত না, ইলেকট্রন পার্থক্য থাকলে তখন কারেন্ট ফ্লো হয়। ইলেকট্রন পার্থক্য কত, এখানে ইলেকট্রন 100, এখানে 10, পার্থক্য কত 90। কি লিখছি, এটা থেকে এটা মাইনাস করলাম। এই যে ইলেকট্রনের পার্থক্য, পাতি বাংলা ভাষায় এটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। তার তড়িৎচালক বল যদি থাকে, ইলেকট্রনের পার্থক্য যদি থাকে, তখনই তো ইলেকট্রন যাবে। আর ইলেকট্রন যদি যায় তার বিপরীত দিকে কি পাবো, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পাবো, সেটা হচ্ছে কারেন্ট। তাহলে কারেন্ট পেতে গেলে ইলেকট্রনের ফ্লো হতে হবে, ইলেকট্রনের ফ্লো হতে গেলে তড়িৎচালক বল থাকতেই হবে। ব্যাটারিতে তড়িৎচালক বল থাকে, যার ফলে কি হয় না, যার ফলে ব্যাটারিতে কারেন্ট আমরা পাই। এখানে তো ব্যাটারি নাই, তাহলে এখানে কিভাবে সৃষ্টি হচ্ছে কারেন্টের, তাহলে এখানে একটা কি হচ্ছে না, এখানে তার পরিবর্তে কি হচ্ছে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় তাহলে তড়িৎচালক বল আবিষ্ট হয়, আর তড়িৎচালক বল আবিষ্ট যদি হতে পারে তারই কিন্তু সেখানে কারেন্ট পাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, এরপর থেকে যতগুলো ভিডিও দেবো প্রতিটা ভিডিও অত্যন্ত ইম্পর্টেন্ট, আপকামিং এইচএস, ক্লাস 11 এবং মাধ্যমিক, অবশ্যই এই সমস্ত স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ আমি নিউমেরিক্যাল প্রবলেম এখানে করাবো, আর কিছু কিছু থিওরিক্যাল প্রবলেম যেগুলো বেশিরভাগ পড়ে সেরকম কিছু কোশ্চেন পড়াবো। তাহলে প্রতিটা ভিডিও ভালো করে তোমরা দেখবে, আশা করি ক্লাস যখন পরীক্ষা দেবে তখন মনে পড়বে। ঠিক আছে, তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে পড়াবো সেটা হচ্ছে প্রথমে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স। এই চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্সটা জানলে তারপর তোমরা কিন্তু করতে পারবে, সেটা হচ্ছে ফ্যারাডে ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, ফ্যারাডে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, আর আমাদের লেঞ্জের সূত্র। এরপরে কারেন্ট, ইলেকট্রিসিটি বা চলতড়িৎ থেকে যত রকম নিউমেরিক্যাল প্রবলেম পড়ে ক্লাস 12 এবং মাধ্যমিকে, আমার ভিডিও যদি দেখো তোমরা, আশা করি একটাও আটকাবে না, সবগুলোই পারবে। তাহলে দেখা যাক, প্রথম এই ইলেকট্রোম্যাগনেটিক যে থিওরি দিয়েছিল মাইকেল ফ্যারাডে, এই ফ্যারাডে ফার্স্ট এবং সেকেন্ড দুটো ল দিয়েছিল। এই লগুলো যে জিনিসটার উপর প্রতিষ্ঠা করে তৈরি করেছিলেন তিনি, সেটা হচ্ছে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স, এর উপর ভিত্তি করে এই দুটো থিওরি ছিল। তাহলে এই দুটো সূত্র কি ছিল, মানে অ্যাকচুয়ালি মাইকেল ফ্যারাডে এই যে ম্যাগনেটিক ফ্লাক্স থেকে এই সূত্রগুলো কিন্তু তৈরি করেছিলেন। দেখো, চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স কাকে বলে, বলছে কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে, কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলা হচ্ছে ওই তলের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। আরেকবার বলছি, ভালো করে শোনো, কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলা হচ্ছে ওই তলের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স। বিষয়টা একটু ক্যালকুলেশন আসা যাক, কি বলছে আমাদের চৌম্বক প্রবাহ, যেটা বলছে বলছে কোন চৌম্বক ক্ষেত্রে অবস্থিত, চৌম্বক ক্ষেত্র মনে করো এটা একটা ম্যাগনেট, এটা হচ্ছে একটা ম্যাগনেট, এর কি থাকে একটা নর্থ পোল একটা সাউথ পোল থাকে। তাহলে একটা ম্যাগনেটের কি থাকে, একটা নর্থ পোল থাকে একটা সাউথ পোল থাকে। এখন নর্থ পোল থেকে বলরেখাগুলো তৈরি হয় হয়ে সাউথ পোলের দিকে যায়, তোমরা জানো আশা করি, এগুলো কোনো ব্যাপার নয়। তাহলে নর্থ পোল থেকে উৎপন্ন হয়ে সাউথ পোলে যায়। তাহলে একটা এই বলরেখার কাছাকাছি, মানে বলরেখার মধ্যে এই বলরেখাগুলো যতটা এরিয়া জুড়ে বিস্তার করে আছে সেই এরিয়াটাকে বলছে এই চুম্বকের চুম্বক ক্ষেত্র। তাহলে চুম্বকের চুম্বক ক্ষেত্র জিনিসটা কি, বলছে কোন একটা ম্যাগনেট বা চুম্বক সর্বোচ্চ যতটা ক্ষেত্রফল জুড়ে অন্য কোনো চুম্বক পদার্থ যেমন লোহা, নিকেল, কোবাল্টকে আকর্ষণ করতে পারে,
বা কোনো চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সেই ক্ষেত্রফলটাকে বলা হচ্ছে এই চুম্বকটা চৌম্বক ক্ষেত্র। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এইরকম একটা মনে কর চৌম্বক ক্ষেত্র আছে, আমি ম্যাগনেট টাকছি না, একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা ক্ষেত্রফল কল্পনা করা যায়, কি বলছে, বলছে কোন চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তলের মধ্যে দিয়ে, তাহলে একটা এখানে একটা মনে করো চৌম্বক ক্ষেত্র আছে, এখানে একটা তল আছে, এই তল মনে করো এটা একটা তল, তাহলে চৌম্বক ক্ষেত্রে অবস্থিত একটা তল, বলছে এই তলের মধ্যে দিয়ে, এটা যদি তল হয়, তোমরা একটা জিনিস একটু জেনে রাখো, সেটা হচ্ছে ক্ষেত্রফল। যদি বলি যে ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল মানে কটা তল আছে, একটা তল, দুটো তল, তিনটে তল, চারটে তল, পাঁচটা তল, ছটা তল, বুঝতেই পারছো আয়তঘনক তৈরি হয়েছে। তাহলে এই যে তলটা, এই তলটার যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফল কি ভেক্টর না স্কেলার? তাহলে ক্ষেত্রফল অবশ্যই ভেক্টর রাশি। তাহলে ক্ষেত্রফল যদি ভেক্টর রাশি হয়, ভেক্টর রাশি কাদের বলে, বলছে যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে তাদের বলছে ভেক্টর রাশি, আর যে সমস্ত রাশি শুধুমাত্র মান থাকে, অভিমুখ থাকে না বা ডাইরেকশন থাকে না, তাদের বলছে স্কেলার রাশি। তোমরা পড়েছো। তাহলে ক্ষেত্রফলে কি আছে, বলছে যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে তাকে বলছে ভেক্টর রাশি। তাহলে ক্ষেত্রফল একটা কি, ভেক্টর রাশি। তাহলে ক্ষেত্রফলে নিশ্চয়ই মান থাকবে, মান তো তোমরা জানো, যার একক গুলো হচ্ছে বর্গমিটার, বর্গ সেমি, এগুলো তোমরা ব্যবহার করো ক্ষেত্রফলের একক। ক্ষেত্রফলের ডাইরেকশন কেমন হবে, বলছে ক্ষেত্রফলের ডাইরেকশন যেটা হয় সেটা সহজ পদ্ধতিটা মনে রাখো, যে ক্ষেত্রফলটা, যে তলটার ক্ষেত্রফলের কথা করছি, ক্ষেত্রফলের ডাইরেকশন ক্ষেত্রফলের তলের সঙ্গে লম্বভাবে, কেমন ডাইরেকশন হবে, ক্ষেত্রফল এই তলটার কথা যদি ধরি, তাহলে এই তলটার যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে এবং বাইরের দিকে। তাহলে ক্ষেত্রফলের অভিমুখ কোন দিক হয় না, তলটার সঙ্গে লম্বভাবে বাইরের দিকে, মানে এইটা হচ্ছে ডাইরেকশন, এই তলটা এই ক্ষেত্রফলটার ডাইরেকশন হচ্ছে এই দিক। ঠিক একই রকম ভাবে এই তলটার ডাইরেকশন কেমন হবে, এই ক্ষেত্রফলটার ডাইরেকশন বাইরের দিকে, বাইরের দিকে এবং লম্বভাবে, এইটা হচ্ছে এই তলটার এই ক্ষেত্রফলটার ডাইরেকশন। এইটার ডাইরেকশন কেমন হবে, বাইরের দিকে লম্ব হবে, বুঝতে পারছো, এটা বাইরের দিক, ভেতরের দিক নয়, বাইরের দিকে এবং লম্ব হবে। তাহলে ক্ষেত্রফলের ডাইরেকশন কি হয় না, তলটার সঙ্গে লম্বভাবে এবং বাইরের দিকে, ব্যাস এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। তাহলে এইটা যদি একটা তল হয়, এই তলের ক্ষেত্রফল মনে করো আমি ধরলাম এ, তাহলে ক্ষেত্রফল যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে এর একটা ডাইরেকশন থাকবে, বলছে তলটার সঙ্গে কি লম্বভাবে, তার মানে এখান থেকে আমি লম্ব টানলাম, তাহলে এইটা হচ্ছে আর কি বাইরের দিকে, দেখো ক্ষেত্রফলের বাইরের দিকে হয়েছে, তাহলে এইটা হচ্ছে ক্ষেত্রফলের ডাইরেকশন। তাহলে ক্ষেত্রফল যেহেতু একটা ভেক্টর রাশি, ওই যে উপরে যে অ্যারো চিহ্নটা দিয়ে আছে, এটা হচ্ছে ডাইরেকশনকে প্রকাশ করে, আর এটা হচ্ছে ক্ষেত্রফলটার মানটা, ভ্যালুটা। তাহলে এইটা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, তাহলে ক্ষেত্রফলের ডাইরেকশন এটা, আর ক্ষেত্রফলের অভিমুখ সবসময় কি হয় না, তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত, মানে এই তলটার সঙ্গে লম্ব হবে, পারপেন্ডিকুলার থাকবে, ব্যাস। এবার আমার ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ক্ষেত্র কি জিনিসটা বলছে ভালো করে বুঝে একবার, বলছে কোন চৌম্বক ক্ষেত্রে অবস্থিত, তাহলে এইটা একটা চৌম্বক ক্ষেত্র এখানে আছে, একটা চৌম্বক ক্ষেত্র এখানে কাজ করছে, এই চৌম্বক ক্ষেত্রে একটা ক্ষেত্রফল রেখেছি, ব্যাস এই তলটাকে রেখেছি, মানে এই তলের একটা ক্ষেত্রফল তো থাকবেই। তাহলে কোন চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা অতিক্রম করে। এবার দেখো এখানটাই, যেখানে যদি একটা চৌম্বক ক্ষেত্র হয়, মনে করো যে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন, চৌম্বক ক্ষেত্র কোন দিকে যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে যাচ্ছে, এই বরাবর, তাহলে এই দিকে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এই চৌম্বক ক্ষেত্র ক্ষেত্রফলের সঙ্গে কত কোণ করেছে, মনে করো এটা থিটা কোণ করেছে, থিটা অ্যাঙ্গেল করেছে। চৌম্বক ক্ষেত্র আমরা এটাকে কি ধরি না, চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, এটাকে বি দিয়ে ডিনোট করা হয়। চৌম্বক ক্ষেত্র যেহেতু কি হয় না, চুম্বকের নর্থ পোল থেকে উৎপন্ন হয় বলরেখাগুলো সাউথ পোলের দিকে যায়, তাহলে চৌম্বক ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকে, তাহলে চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভেক্টর রাশি। বিষয়টা বোঝা গেল, ওই যে বি এর মাথায় একটা অ্যারো চিহ্ন দেবো। তাহলে চৌম্বক ক্ষেত্র এই বরাবর কাজ করছে, ক্ষেত্রফলের অভিমুখ কোনটা, এটা বলছে, কি বলছে বিষয়টা, বলছে কোন চৌম্বক ক্ষেত্রে অবস্থিত, একটা চৌম্বক ক্ষেত্র এখানে কাজ করছে, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তল আমি রেখে দিয়েছি, যে তলটার নাম দেওয়া হয়েছে এ, এই তলটার ক্ষেত্রফল হচ্ছে এ এবং এর ডাইরেকশন এটা, তাহলে ক্ষেত্রফলের ডাইরেকশন এটা। লম্বভাবে যতগুলো বলরেখা যায়, তাহলে এই যে বলরেখাগুলো গেছে, এই বলরেখাগুলো কি ক্ষেত্রফলের যে ডাইরেকশন এর সঙ্গে কি লম্বভাবে আছে, তাহলে ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে নেই, কারণ ক্ষেত্রফলের লম্ব মানে কোনটা, এটা, ক্ষেত্রফলের লম্ব মানে কোনটা, এটা, কিন্তু চৌম্বক বলরেখাগুলো কোন দিকে আছে, এদিকে, ওটা চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে, এটা। বলছি যে চৌম্বক ক্ষেত্রটা, যে চৌম্বক ক্ষেত্রগুলো মানে যে বলরেখাগুলো এই তলটার সঙ্গে লম্বভাবে যাবে, মানে লম্বভাবে যেতে গেলে কি হবে, এর এইটা, এইটা হচ্ছে লম্ব, তাহলে এই বরাবর যারা যাবে, তাহলে এই দিকে চৌম্বক ক্ষেত্র যদি বি হয়,
তা তোমরা একটা জিনিস দেখো, ক্লাস 11 তোমরা দেখেছো যে মনে করো এখানে এই বরাবর একটা বল কাজ করলো, এই বলটাকে যদি আমরা এফ ধরি, তাহলে একটা বল এক্স অক্ষের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, মনে করো এক্স অক্ষ বরাবর এর সঙ্গে থিটা কোণ করেছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে একটা ফোর্স মনে করো কাজ করলো, তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। একটা বল আমি একটা অ্যাঙ্গেল করে ছাড়লো, যেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করে একটা বলকে ছাড়া হয়েছে। তাহলে এই বলের মানে আমি যদি একটা বস্তুকে এইভাবে ছুঁড়ি, তাহলে বস্তুটা কি হয়, উঠেও যায়, আবার যখন বস্তুটা পড়ে তখন কি হয়, অনেকটা দূরে পড়ে, মানে কি হয়, বস্তুটা তোমার কাছ থেকেও সরে যায়। অর্থাৎ একটা বস্তুকে যদি ছোঁড়া হয় তাহলে কি হবে, এ পরিমাণ বল দিয়েছি, ফোর্স প্রয়োগ করেছি, করে বস্তুটাকে ছোঁড়া হয়েছে, তাহলে বস্তুটা এগিয়ে এগিয়ে যাচ্ছে, মানে উপরে উঠছে, আবার অনেক দূরে যখন পড়ে মাটিতে তখন নিচে পড়ে, কোথায়, এক্স অ্যাক্সিস, অর্থাৎ বস্তুটা এক্স অ্যাক্সিস বরাবর এগিয়ে যায়। এই ফোর্সটাকে আমি দুটো অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্স যার সঙ্গে থিটা, সেই দিকে হচ্ছে এফ কস থিটা। দেখো এই বরাবর যদি একটা বল কাজ করে, এই বলটাকে দুটো উপাংশে ভাগ করা যায়, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। যার সঙ্গে থিটা কোণটা আছে সেই দিকে হবে ওই বলটার কস থিটা। তাহলে কার সঙ্গে থিটা আছে, এক্স অ্যাক্সিস বরাবর থিটা আছে, তাহলে এক্স অক্ষের সঙ্গে থিটা করেছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এফ কস থিটা। যার সঙ্গে থিটা নেই সেই দিকে হবে এফ সাইন থিটা। দেখো এই এফ সাইন থিটা প্লাস এফ কস থিটা দুটো যোগফলটাই কিন্তু অ্যাকচুয়ালি এফ। এফ সাইন থিটা কি করছে, একটা বস্তুকে যখন উপরে ছোঁড়া হয় তখন কি হয় না, একটা ঢিলকে নিয়েছো, নিয়ে তুমি আম পারছো, তাহলে ঢিলটাকে নিয়ে যখন তুমি আম পারছো তখন ঢিলটাকে ছুঁড়লে, তারপরে কি একটা অ্যাঙ্গেল করে ছুঁড়লে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। কত বল দিয়েছো, ঢিলটার উপরে বল প্রয়োগ করা হয়েছে, সেই বলটাই হচ্ছে এফ। এবার ঢিলটা কি হবে, আমটার কাছে যাচ্ছে, মানে কি ওই যে বলটা তুমি প্রয়োগ করলে ঢিলটার উপর, দুটো উপাংশে ভাগ হলো। একটা অংশ কি করছে, ঢিলটাকে উপরে তুলছে, আমটার কাছে নিয়ে যাচ্ছে। আর একটা অংশ কি করছে, যখন ওই ঢিলটা মাটিতে পড়বে তখন সে অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে অনেকটা দূরে যেয়ে পড়বে, মানে এক্স অ্যাক্সিস বরাবর এগিয়ে যাচ্ছে। অর্থাৎ ঢিলটা এক্স অ্যাক্সিস বরাবর এগিয়ে যাবে, এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ তোমার কাছ থেকে ঢিলটাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে যে বলটা, সেটাই হচ্ছে এফ কস থিটা। আর ঢিলটাকে উপরের দিকে ছুঁড়েছো, ওই যে আমের কাছে নিয়ে যাচ্ছে, মানে ঢিলটাকে উপরে তুলছে কোন বল, এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটা কি করে, বস্তুটাকে উপরের দিকে তুলে, এফ কস থিটা কি করে, বস্তুটাকে সামনের দিকে নিয়ে যায়। তাহলে যে কোনো বলকে যদি আমি একটা অ্যাঙ্গেলে ছুঁড়ি তাহলে সেটা দুটো অংশে ভাগ হয়, একটা হচ্ছে এফ কস থিটা, একটা এফ সাইন থিটা। এফ কস থিটা কার সঙ্গে হবে, যার সঙ্গে থিটা সেদিকে হয় কস থিটা, যার সঙ্গে থিটা নয় সেদিকে হবে সাইন থিটা। বিষয়টা ক্লিয়ার হলো, এই অংশটা আমি এখানে অ্যাপ্লাই করছি। দেখো চুম্বক বলরেখা, চুম্বক ক্ষেত্র কোন দিকে ক্রিয়াশীল, এই বরাবর ক্রিয়াশীল। ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে, এটা, তাহলে ক্ষেত্রফলের অভিমুখ যেদিকে আছে সেটা হচ্ছে লম্ব। বলছে বলরেখা যেগুলো, যে সমস্ত বলরেখাগুলো ক্ষেত্রফলের সঙ্গে লম্ব ভাবে থাকবে, মানে কি এই এটার সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে যে সমস্ত বলরেখাগুলো ক্ষেত্রফলের সঙ্গে লম্ব ভাবে থাকবে, মানে এর সঙ্গে এই বরাবর যে বলরেখাগুলো যাবে, মানে ক্ষেত্রফলের অভিমুখে, এইটাই তো সংখ্যা, এইটাই হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এই বরাবর, তাহলে এই বরাবর যদি চৌম্বক ক্ষেত্র কাজ করে, সেটা যদি বি হয়, তাহলে বি এর কত উপাংশ এ বরাবর যাবে না, বি কস থিটা। তাহলে বি কস থিটা কি হচ্ছে, এই বরাবর যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি। কোন চৌম্বক ক্ষেত্র অবস্থিত কোন তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলাচ্ছে ওই তলের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ। তাহলে চৌম্বক প্রবাহকে আমরা কি দিয়ে ডিনোট করি, ফাই দিয়ে ডিনোট করি। তাহলে ফাই সমান কত না, এই বরাবর যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র যাচ্ছে সেটা কত না, এফ কস থিটা। এখানে এফ কস থিটা, এফ এর পরিবর্তে কত লিখবো, বি কস থিটা, বি কস থিটা। তাহলে এখানে কি লিখবো, বি কস থিটা। কত ক্ষেত্রফল, দেখো একক এই ছোট্ট টুকরোটার জন্য, একটা ছোট্ট অংশের জন্য আমি পাচ্ছি কত না, বি কস থিটা। তাহলে টোটালটার জন্য কত পাবো, টোটালটার ক্ষেত্রফল কত, এ। তাহলে একটা ক্ষুদ্র এককের জন্য কত পাচ্ছি, ইউনিটের জন্য পাচ্ছি বি কস থিটা। তাহলে টোটালটা কত না, টোটালটা এ, তাহলে এর জন্য পাবো কত, বি কস থিটা ডট এ। অর্থাৎ এটাকে যদি আমি করি, বি এ কস থিটা, এটা হচ্ছে চৌম্বক আমাদের প্রবাহ। তাহলে চৌম্বক প্রবাহের এই হচ্ছে মান, তাহলে এই উপাংশগুলোই হচ্ছে আমাদের চৌম্বক প্রবাহকে নির্দেশ করে। তাহলে এখানে একটা জিনিস, ছোটখাটো জিনিস কতগুলো জেনে নাও। তাহলে বি এ কস থিটা, বিষয়টা বোঝা গেল। আমরা জানি একটা ক্লাস 11 তোমরা পড়েছো যে এ ডট বি সমান কি, এ ডট বি এটা সমান কত, এ বি কস থিটা। তাহলে এ বি কস থিটা যদি কোথাও থাকে তার পরিবর্তে আমি কি লিখতে পারি, এ ডট বি লিখতে পারি, সেই অংশটা এখানে করছি। তাহলে ফাই সমান কত, বি এ কস থিটা পরিবর্তে কি লিখতে পারি, বি ডট এ। তাহলে বি ডট এ এটা হচ্ছে আমাদের চৌম্বক প্রবাহের গাণিতিক রাশিমালা। তাহলে এটা হচ্ছে ভেক্টর রূপ, চৌম্বক প্রবাহের ভেক্টর রূপ যদি বলে, ভেক্টর রূপের গাণিতিক রাশিমালা, যদি গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করতে বলে তাহলে তুমি কি করবে,
এটা করে দেবে। চুম্বক প্রবাহের গাণিতিক রাশিমালা ফাই সমান কত, বি এ কস থিটা। আর যদি বলে যে চৌম্বক প্রবাহের গাণিতিক রাশিমালা না বলে কি বলে, চৌম্বক প্রবাহের রাশিমালা কি না ভেক্টর মাধ্যম। তাহলে ভেক্টরের মাধ্যমে চুম্বক প্রবাহকে যদি প্রকাশ করতে বলে সেই ক্ষেত্রে কি লিখবে না ফাই সমান কত বি ডট এ, যেখানে বিটা কি না বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, বিটাকে কি বলা হয়, এই বিটাকে কি বলা হয়, তাহলে চুম্বক আবেশ, চুম্বক ক্ষেত্র, চুম্বক প্রবাহ এই সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি কে না এই সবগুলোই হচ্ছে বি। তাহলে বিষয়টা বোঝা গেল, যদি বলে চুম্বক প্রবাহ বি, চুম্বক আবেশ সেটাও বি, চুম্বক ক্ষেত্র সেটাও বি। বিষয়টা ক্লিয়ার। এটা কি, এটা হচ্ছে ক্ষেত্রফল এরিয়া, যে তলটা নেওয়া হচ্ছে এই তলটার যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা হচ্ছে ইংলিশে, ক্ষেত্রফলকে ইংলিশে বলা হচ্ছে এরিয়া, প্রথম অক্ষরটা এ ওই জন্য এ দিয়ে ডিনোট করে, তাহলে এ হলো ক্ষেত্রফল। ফাইটা কি, ফাইটা হচ্ছে চুম্বক আমাদের প্রবাহ, ফাই হচ্ছে চুম্বক প্রবাহ, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র। মনে রেখো ফাই কিন্তু চুম্বক প্রবাহ, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র। বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর কতগুলো জিনিস একটু জানো। তাহলে আলটিমেট আমি কি পেলাম এখান থেকে, মাইকেল ফ্যারাডে কিন্তু এই সূত্রতে কি করেছিল, বিষয়টা বলছি, অত্যন্ত ভালো জিনিস, ভালো লাগবে দেবে। দেখো প্রথম দেখো আমি আলটিমেট কি পেলাম, ফাই সমান কত না বি ডট এ, এটা বলতে পারি। ফাই সমান বি ডট এ যদি হয় তাহলে বি সমান কত না বি সমান ফাই বাই এ। এই যে বি সমান ফাই বাই এ একটা ইকুয়েশন পেলে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য, এবং এখান থেকে অনেক কিছু কোশ্চেনও পড়ে। তাহলে বি সমান কত ফাই বাই এ, তাহলে ফাই বাই এ কে বলা হচ্ছে চুম্বক প্রবাহ ঘনত্ব। বিষয়টা ক্লিয়ার হলো, আমি কি বলতে চাইছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, অনেকবার সালে এসছে যে চুম্বক প্রবাহ ঘনত্বের ইউনিট কি, কতগুলো বিষয় ভালো করে বুঝো। চৌম্বক প্রবাহ ঘনত্বের ইউনিট কি, ক্লাস 12 এর কোশ্চেন, অনেকবার এসছে সালে কোশ্চেন, সেটা চৌম্বক প্রবাহ ঘনত্ব মানে কি ফাই বাই এ, এর এককটা চাইছে। তাহলে এবার এককের দিকে আসা যাক, বাকিগুলোর একক কি, যে কোশ্চেনটা আমি পেলাম এখান থেকে আলটিমেট, সেটা হচ্ছে ফাই সমান কত না ফাই সমান বি এ কস থিটা, ইউনিটটা লিখছি। দেখো আমি ভেক্টর লিখছি না, জাস্ট গাণিতিক রূপটা লিখলাম। তাহলে ফাই সমান কত বি এ কস থিটা পেলাম। এখন দেখো কতগুলো জিনিস, ইউনিট গুলো একটু দেখো। ফাই, ফাই এর একক কি, ফাই কি না ফাইটার একক হচ্ছে ওয়েবার, ডব্লিউ বি। ফাই এর একক কি, ফাই এর একক হচ্ছে ওয়েবার, ওয়েবারকে কি দিয়ে ডিনোট করা হয়, ডব্লিউ বি দিয়ে। যে বলে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক আবেশ, চৌম্বক প্রবাহ, তার চৌম্বক ক্ষেত্র, চৌম্বক আবেশ, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক আবেশ, এটা যদি বলা হয় তাহলে তার জন্য কি লিখবো, সেটা হচ্ছে বি। তাহলে বিটা কি, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, বিটা হচ্ছে চৌম্বক আবেশ। তাহলে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক আবেশ বি, এর একক কি, এর একক হচ্ছে টেসলা, এটাকে টি দিয়ে ডিনোট করা হয়। তাহলে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশ যেটা বি দিয়ে ডিনোট করা হয়, এই বি এর একক হচ্ছে টেসলা, যেটাকে টি দিয়ে ডিনোট করা হয়। আর এ হচ্ছে ক্ষেত্রফল, তোমরা বুঝতে পারছো, মিটার স্কোয়ার বা বর্গ মিটার। ব্যাস হলো। এরপর আমি এক একটা করে ইউনিটে যাব। প্রথম দেখো যে থিটা, থিটার তো কোনো একক থাকে না, থিটার কোনো একক থাকবে, তার থিটার একক থাকবে না। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে ফাই সমান আলটিমেট কি পেয়েছি না ফাই সমান বি ডট এ, এটা পেলাম। তাহলে একক কি, ফাই এর জন্য কি লিখতে পারি না ফাই এর জন্য ওয়েবার, দেখো ফাই এর জন্য লিখছি ওয়েবার, তাহলে ওয়েবার। বি এর জন্য কি লিখবো টেসলা, এর জন্য কি লিখবো মিটার স্কোয়ার। তাহলে ওয়েবার সমান কি টেসলা মিটার স্কোয়ার। বিরাট ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন, বিরাট পড়ে, এটাও এসেছিল অনেকবার, যে ওয়েবারের সঙ্গে টেসলার সম্পর্ক কি, এক ওয়েবার সমান এক টেসলা ইন্টু মিটার স্কোয়ার হতে পারে। আবার ওয়েবার সমান কি টেসলা মিটার স্কোয়ার, বলে চারটা অপশন দেওয়া আছে, এ বি সি ডি চারটা অপশন দেওয়া আছে। মনে করো ওয়েবার ইজ ইকুয়াল, বলে চারটা অপশন দেওয়া আছে, ওয়েবার সমান ড্যাশ এ বি সি ডি চারটা অপশন দেওয়া আছে, সেখানে দেখবে টেসলা মিটার স্কোয়ার যেটা থাকবে সেটাই রাইট হবে। তাহলে ওয়েবার সমান টেসলা মিটার স্কোয়ার, বিষয়টা ক্লিয়ার হলো। এবার আমি একটু আসছি যে এর এককগুলো তো তোমরা জানলে, ডাইমেনশন মাত্রাটা, এই মাত্রাটা সম্পর্কে একটু দেখো। দেখো একটা ছোট জিনিস, সেটা হচ্ছে যে এখান থেকে আমি লিখতে পারি যে ফাইয়ের মাত্রা চাইছি, কিসের, ফাইয়ের মাত্রা। তাহলে ডাইমেনশন অফ ফাই, মাত্রা, তাহলে ফাই মাত্রা, ফাই কার মাত্রা, ফাই, ফাইয়ের মাত্রা সমান কত না বি এর মাত্রা ইনটু এর মাত্রা। এখন বি এর মাত্রা এটা জানতে গেলে একটু দেখো, যেখানটা একটু বুঝে নাও। আমরা জানি একটা জিনিস, এফ সমান কত না কিউ ভি বি, এফ সমান কত কিউ ভি বি। এফটা কি, এফটা হচ্ছে ফোর্স, ফোর্স। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বি সমান কত না কিউ ভি, বি সমান এফ বাই কিউ ভি। দেখো বি, এই বিটাই, দিস ভি, এটাই কিন্তু চৌম্বক প্রবাহ, এটাই কিন্তু চৌম্বক আবেশ। তাহলে চৌম্বক আবেশ সমান কত ফোর্স বাই, এটা হচ্ছে ফোর্স এফ আর সি,
তার একটা নেওয়া হয়েছে। কিউটা কি? কিউটা হচ্ছে টোটাল আধান, মানে তড়িৎ আধান। আমরা জানি কিউ সমান কত না, কিউ সমান আইটি, একটা ফর্মুলা পড়েছো তোমরা, আইটি জানো আশা করি, কিউ সমান আইটি। তাহলে কিউ এর পরিবর্তে আমি কি লিখতে পারি? আইটি লিখতে পারি, মানে তড়িৎ প্রবাহমাত্রা ইনটু সময়। আর কি আছে? ভি। ভি মানে কি? ভি মানে ভেলোসিটি, ভি মানে গতিবেগ। তাহলে বি সমান কত? যে বি সমান এফ বাই কিউ ভি। ব্যাস, এবার এখানে ফর্মুলাটা বসাম। এই ফর্মুলাটা আমি ইউজ করবো এখানে। দেখো, বি এর পরিবর্তে এখানে মাত্রা ফাই, এটা সমান কত? বি এর মাত্রা, বি এর পরিবর্তে কি লিখতে পারি? এফ বাই কিউ ভি ইন্টু এ। ব্যাস, হয়েছে। এবার এফ এর জন্য মাত্রা কি বলো? এফ হচ্ছে ফোর্স, ফোর্সের মাত্রা কি হয়? এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ফোর্সের মাত্রা। ইন্টু কি আছে? এ। এ মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? এরিয়া। এর মাত্রা কি হবে? এল স্কোয়ার। ব্যাস, নিচে কি হবে? কিউ ভি। কিউ সমান কত? আইটি। আইটি এটা হচ্ছে কিউ এর মাত্রা। আর ভি মানে কি? ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? এল টি ইনভার্স, মনে পড়ছে? মিটার পার সেকেন্ড। ভেলোসিটি, ভেলোসিটি মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটির জন্য মিটার পার সেকেন্ড লিখছি, মানে মিটার এল টি ইনভার্স। দেখো এখানের মধ্যে এল, এই টি ইনভার্স কাটা যাবে। প্রথম দেখো তো কি কে কাটা যাচ্ছে সেটা একটু দেখো। প্রথম দেখো এলটার সঙ্গে এই এলটার সঙ্গে এলটা কাটলো, এই টিটার সঙ্গে টি ইনভার্স কাটলো। তাহলে পড়ে আছে কত? উপরে পড়ে আছে এম, তারপরে এল স্কোয়ারটা, এল স্কোয়ার থাকবে, তারপরে আইটাকে উপরে তোলো, আই টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার -2। এটা কার মাত্রা হলো? এটা হচ্ছে ফাই এর মাত্রা। ভালো করে বুঝে নাও। তাহলে ফাই এর মাত্রা, ফাই এর মাত্রা, ফাইটা কি? না চৌম্বক প্রবাহ। তাহলে চৌম্বক প্রবাহের মাত্রা কি? না চৌম্বক প্রবাহের মাত্রা এটা। ভিভিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আমি সবগুলোই কিন্তু বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে ফাই এর মাত্রা। তাহলে এই যে যা করালাম, এখান থেকে কিন্তু কিছু কোশ্চেন আসবে এবং এগুলো শর্ট টাইপ কোশ্চেন, এগুলোই আসে বেশি। তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার। এবং এই যে আমাদের ইকুয়েশনটা পেলে, এই ইকুয়েশন থেকে কিন্তু তোমাদের ম্যাথ গুলো আসে সাধারণত। আমি একটা ম্যাথ করাবো, করালে তুমি বুঝতে পেরে যাবে যে ম্যাথ কেমন টাইপের আছে। এবার আছে যাক, যে বিজ্ঞানী ফ্যারাডে সে একটা জিনিস লক্ষ্য করছিল। বিজ্ঞানী ফ্যারাডে কি লক্ষ্য করছিলেন? বলছে চুম্বক ক্ষেত্র, এটা মনে করা চুম্বক ক্ষেত্র। তাহলে এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। ভালো করে বুঝো, চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কেমন হয়। বলছে ডিরেকশনকে যদি ডট দিয়ে ডিনোট করা হয়, মানে ডট, এটা মানে কি? চৌম্বক ক্ষেত্র কি হচ্ছে না এখান থেকে নির্গত হচ্ছে। আর যদি ক্রস দেওয়া হয় তাহলে এখান থেকে কি হচ্ছে? চৌম্বক ক্ষেত্র প্রবেশ করছে। তাহলে এটার মধ্যে চৌম্বক ক্ষেত্র প্রবেশ করছে। ডট মানে কি? চৌম্বক ক্ষেত্রটা নির্গত হচ্ছে। কেন? বলছে একটা তীরকে যখন ছোড়ো, তখন তীরটা যেদিকে যায় সেদিকে মুখটা কেমন? তীক্ষ্ণ থাকে। তাহলে তীক্ষ্ণটা মানে কি? তীরটা আসছে মানে তীক্ষ্ণ দিকটা প্রকাশ করছে, চৌম্বক ক্ষেত্র নির্গত হচ্ছে, মানে এখানটায় এন মেরু থেকে বেরোচ্ছে বলরেখাগুলো। তাহলে বলরেখাগুলো যদি বেরোয়, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এই মুখটা, অর্থাৎ ডট দিয়ে। আর বলরেখাগুলো যদি প্রবেশ করে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র যদি ভেতরের দিকে ডাইরেকশন হয়, চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশনটা যদি ভেতরের দিকে হয়, তখন আমরা ক্রস চিহ্ন দিয়ে ডিনোট করি। তাহলে এই ছবিটাতে কি বুঝছো? যে ডট দেওয়া আছে মানে কি? চৌম্বক ক্ষেত্র এইভাবে আসছে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এইভাবে আছে, এইভাবে। এদিকে একটা চৌম্বক ক্ষেত্র কাজ করছে, এদিকে একটা চৌম্বক ক্ষেত্র কাজ করছে। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে মাইকেল ফ্যারাডে যেটা করেছিল, সেটা হচ্ছে মনে করো যে একটা কয়েল, একটা ম্যাগনেটিক একটা কয়েল, অর্থাৎ যে কোনো একটা কন্ডাক্টরকে রেখেছিল। মাইকেল ফ্যারাডে কি দেখলো সেটা এবার দেখো। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে মাইকেল ফ্যারাডে, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে মাইকেল ফ্যারাডে একটা কুণ্ডলীকে রেখেছিল, তড়িৎবাহী কুণ্ডলী। এবং এখানে কি করেছিল না একটা গ্যালভানোমিটার অ্যাড করেছিল। গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার সাহায্যে কি করা হয়? বলছে কোন একটা সার্কিটে কারেন্টের অস্তিত্ব আছে কিনা সেটা দেখার জন্য গ্যালভানোমিটার ইউজ করা হয়। তাহলে গ্যালভানোমিটার কোথায় ইউজ করা হয়? যে কোনো একটা সার্কিট, যে কোনো একটা বর্তনীতে তড়িতের অস্তিত্ব আছে কিনা সেটা জানার জন্য গ্যালভানোমিটার ইউজ করে। তাহলে গ্যালভানোমিটার সাহায্যে তড়িৎ প্রবাহের অস্তিত্ব বোঝা যায়। মানে কারেন্ট গেলেই গ্যালভানোমিটারের কাঁটা কি হবে না বিক্ষেপ হবে। এই হচ্ছে ব্যাপার। সামান্যতম কারেন্ট উৎপন্ন হলেই গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ হবে। মাইকেল ফ্যারাডে কি করেছিল? যে একটা কি আছে না চৌম্বক ক্ষেত্র আছে, এরকম একটা চৌম্বক ক্ষেত্র আছে। এই চৌম্বক ক্ষেত্রে সে কি করেছিল? একটা তড়িৎবাহী কুণ্ডলীকে রেখেছিল। ওই কুণ্ডলীর দুপ্রান্তে কি করেছিল না দুপ্রান্তে একটা গ্যালভানোমিটার অ্যাড করেছিল। মানে এর মধ্যে যদি কারেন্ট যায় তাহলে গ্যালভানোমিটারের কাঁটাটা কি হবে? বিক্ষেপ হবে। ব্যাস,
এরপর কি কি দেখলো সেইটাই হচ্ছে মাইকেল ফ্যারাডের সূত্র। তারপরে তোমরা নিজেরাই পারবে সূত্র বলে সমাধান পারবে। দেখো এ কি কি দেখেছিল। এদিকে কি আছে, চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র কি হচ্ছে, এদিকে আসছে অর্থাৎ নির্গত হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি রেখেছি, এই তড়িৎবাহী কুণ্ডল, এটাকে আমি রেখেছি চৌম্বক ক্ষেত্রের মধ্যে। মাইকেল ফ্যারাডে দেখলো যে বি, বি মানে কি, চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রকে আমরা কি দিয়ে ডিনোট করি, বি দিয়ে, একটু আগে বললাম চৌম্বক ক্ষেত্র সেটা বি। এই চৌম্বক ক্ষেত্রটা যখন কি করা হচ্ছে, মানে চুম্বকের পাওয়ারটা, চুম্বকের ক্ষমতাটা, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। একটা চুম্বক সর্বাধিক যতটা ক্ষেত্রফল জুড়ে অন্য কোনো চুম্বক পদার্থকে বা চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সেই ক্ষেত্রফলটাকে বলা হচ্ছে ওই চুম্বকের চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র পরিবর্তন করা মানে কি, চুম্বকের ক্ষমতা বাড়ানো। তাহলে চুম্বক ক্ষেত্রটা পরিবর্তন করতে থাকবে, মানে চুম্বক ক্ষেত্র বাড়াচ্ছে, মানে চুম্বকের চুম্বক ক্ষমতা বাড়াচ্ছে। অ্যাকচুয়ালি চুম্বক ক্ষেত্র বাড়াচ্ছে মানে কি, বি কে বাড়াচ্ছে। যখনই চুম্বক ক্ষেত্র বাড়াচ্ছে অথবা চুম্বক ক্ষেত্র কমাচ্ছে, তখনই দেখছে এর মধ্যে কারেন্ট ফ্লো করছে। তাহলে মাইকেল ফ্যারাডে এক্সপেরিমেন্টটা কি করেছিল, কতগুলো ছোট ছোট জিনিস তোমরা নিজেরাই পারবে। কি দেখলো সে, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎবাহী কুণ্ডলীকে রেখেছে মাইকেল ফ্যারাডে, তার সঙ্গে একটা গ্যালভানোমিটার যোগ করে দিয়েছে। চৌম্বক ক্ষেত্রটাকে কি করছে না বাড়াচ্ছে, তখন দেখছে এই কাঁটার বিক্ষেপ হচ্ছে, মানে এর মধ্যে কারেন্ট তৈরি হয়েছে, কারেন্ট যাচ্ছে। যখন দেখছে কমাচ্ছে, তখন কি দেখছে না তখনও দেখছে কারেন্ট যাচ্ছে। তাহলে কারেন্ট কখন কখন যাচ্ছে, যখন চৌম্বক ক্ষেত্রটা বাড়াচ্ছে অথবা কমাচ্ছে। যখনই চৌম্বক ক্ষেত্র ফিক্স করে দিল, তখনই কিন্তু কারেন্ট বন্ধ, কাঁটা আর নড়ছে না। ফার্স্ট সে লক্ষ্য করলো মাইকেল ফ্যারাডে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটাকে পরিবর্তন করছি মানে কি, অ্যাকচুয়ালি কি করছি না বি কে চেঞ্জিং, বি কে চেঞ্জ করা হচ্ছে। তাহলে হোয়েন বি চেঞ্জিং, তখন কারেন্ট কত না কারেন্ট পাওয়া যাচ্ছে। বাড়াচ্ছি বা কমাচ্ছি, চৌম্বক ক্ষেত্র যখনই বাড়াচ্ছি বা কমাচ্ছি তখনই কারেন্ট পাচ্ছি। বাট বি যখন চেঞ্জ না করা হচ্ছে, বি ধ্রুবক, তখন আই সমান কত, জিরো। যখন বিটা আর চেঞ্জ করা হয়নি, চৌম্বক ক্ষেত্র, এখানেও চৌম্বক ক্ষেত্র, চারিদিকে চৌম্বক ক্ষেত্রটা বাড়াচ্ছি, যখনই বাড়ছি তখনই কারেন্ট, যখনই কমাচ্ছি তখনই কারেন্ট, যেই ফিক্স করে দিলাম আর বাড়াইনি কমাইনি মানে ধ্রুবক করে দিলাম, কারেন্ট জিরো, আর যায় না। ফার্স্ট লক্ষ্য করলো মাইকেল ফ্যারাডে। সেকেন্ড লক্ষ্য করছে কি, বলছে এই যে তড়িৎবাহী কুণ্ডলীটা আছে না, এর তো একটা ব্যাসার্ধ আছে, দেখো এটাকে ব্যাসার্ধ বলছে। আর তার মানে কি, এর একটা ক্ষেত্রফল আছে, কারণ বৃত্ত, একটা বৃত্তাকার কুণ্ড, এটা বৃত্তাকার, তাহলে এর ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই কুণ্ডলীটাকে দ্বিতীয়বার যেটা করলেন সেটা হচ্ছে এই কুণ্ডলীটাকে কি করা হচ্ছে না ছোট করছে, বড় করছে। তাহলে কি করা হলো দ্বিতীয়বার, এই যে আমাদের চৌম্বক ক্ষেত্রটা একই রেখে দেওয়া হলো, মানে চৌম্বক ক্ষেত্র ফিক্স, চৌম্বক ক্ষেত্র ফিক্স, চৌম্বক ক্ষেত্র ফিক্স। এবার যেটা করা হলো সেটা হচ্ছে এই যে ক্ষেত্রফলটা কুণ্ডলীটার, তাহলে কুণ্ডলীর ক্ষেত্রফলটা ছোট অথবা বড়, ছোট বড় করা হচ্ছে। কুণ্ডলীর ক্ষেত্রফলটা ছোট বড় করা হচ্ছে মানে কি, কাকে চেঞ্জ করা হচ্ছে অ্যাকচুয়ালি না কুণ্ডলীর ক্ষেত্রফল চেঞ্জ করা হচ্ছে, মানে একে চেঞ্জিং, একে চেঞ্জ করা হচ্ছে, ক্ষেত্রফলটা চেঞ্জ করা হচ্ছে। কুণ্ডলীটাকে ছোট বড় করা মানে একে চেঞ্জ। এই কুণ্ডলীটাকে যখন ছোট বড় করা হচ্ছে তখন দেখছে এর মধ্যে গ্যালভানোমিটারের কি হচ্ছে বিক্ষেপ, মানে কি কারেন্ট তৈরি হচ্ছে, মানে এখানে কি একটা তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। তাহলে যখন একে চেঞ্জ করা হচ্ছে অর্থাৎ কুণ্ডলীটার ক্ষেত্রফলটা যখন বাড়ানো হচ্ছে বা কমানো হচ্ছে, তখনও কিন্তু এর মধ্যে কারেন্ট পাওয়া যাচ্ছে। যখন একে ফিক্স করে দেওয়া হলো, মানে কুণ্ডলীর ক্ষেত্রফলটা যখন ফিক্স, মানে এ যখন ধ্রুবক, কারেন্ট তখন ধ্রুবক। তাহলে এ কনস্ট্যান্ট, এ ধ্রুবক, তাহলে কারেন্ট কত, জিরো। মাইকেল ফ্যারাডে লক্ষ্য করলো দ্বিতীয় নম্বর একটা জিনিস। তাহলে ক্ষেত্রফল যখন চেঞ্জ করা হচ্ছে তখন কারেন্ট, যতক্ষণ চেঞ্জ করা হচ্ছে ছোট করা হচ্ছে বড় করা হচ্ছে, যতক্ষণ চলছে কাজটা ততক্ষণই কিন্তু কারেন্ট পাওয়া যাচ্ছে। যখনই ফিক্স করলাম তখনই কিন্তু কারেন্ট জিরো। নাম্বার ওয়ান, চুম্বক ক্ষেত্র যতক্ষণ, মানে চুম্বকের ক্ষমতাটা যতক্ষণ বাড়ানো হচ্ছে বা কমানো হচ্ছে ততক্ষণই কেবলমাত্র কারেন্ট থাকছে। অর্থাৎ বি কে যখন চেঞ্জ করা হচ্ছে তখনই কারেন্ট পাওয়া যাচ্ছে, বি যখন ফিক্স করে দেওয়া হলো কারেন্ট জিরো। 3 নম্বরে কি দেখলো, 3 নম্বরে যেটা করলো সেটা হচ্ছে এইটা কি, এই মিটারটাকে, এই যে কুণ্ডলীটাকে, এই কুণ্ডলীটাকে কি করা হচ্ছে
না ঘোরানো হলো। অর্থাৎ কুণ্ডলীটাকে ঘোরানো হচ্ছে একটা অ্যাক্সিস বরাবর। বলতে চাইছি যে এইটা মনে কর কুণ্ডলীটা, এটা মনে কর কুণ্ডলী তড়িৎবাহী তার এটায়, তাহলে কুণ্ডলীর যদি এটা ক্ষেত্রফল হয় তাহলে ডাইরেকশন কোন দিকে হবে? এইদিকে। ভালো করে বুঝো, কুণ্ডলী যদি এটা যদি কুণ্ডলী হয় এই ডাইরেকশন কোন দিকে হবে? না কুণ্ডলী মানে তার একটা ক্ষেত্র আছে, ক্ষেত্রফলের ডাইরেকশন কোন দিকে হয়? না ক্ষেত্রফলের বাইরের দিকে এবং ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হবে। তাহলে ক্ষেত্রফলটার সঙ্গে লম্ব হবে এবং বাইরের দিকে, মানে এটা ক্ষেত্রফলের ডাইরেকশন। চুম্বক ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে? চুম্বক ক্ষেত্র এইদিকেই আছে, তাহলে এইদিকে চুম্বক ক্ষেত্র আছে, ক্ষেত্রফলের ডাইরেকশন এইদিকে, মানে এখন থিটা কত? না 0। ব্যাস, এবার কুণ্ডলীটা ঘোরানো হলো, তার মানে কি কুণ্ডলীটা ঘোরাচ্ছে মানে কি থিটা চেঞ্জ হচ্ছে, থিটা চেঞ্জ হচ্ছে, থিটা চেঞ্জ হচ্ছে, কুণ্ডলীকে ঘোরানো হচ্ছে, মানে কি অ্যাকচুয়ালি থিটা চেঞ্জ করা হচ্ছে। এই যতক্ষণ থিটা চেঞ্জ করা হচ্ছে ততক্ষণ কি দেখা যাচ্ছে? না ততক্ষণই দেখা যাচ্ছে থিটা চেঞ্জিং, থিটা চেঞ্জিং কারেন্ট পাওয়া যাচ্ছে, তখনই দেখা যাচ্ছে এর মধ্যে কারেন্ট তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ থিটাটা যখনই চেঞ্জ করা হচ্ছে তখনই এর মধ্যে কারেন্ট পাওয়া যাচ্ছে। যখন তলটাকে একটা জায়গায় ফিক্স করে দেওয়া হলো কারেন্ট 0। বিষয় ক্লিয়ার? মাইকেল ফ্যারাডের 3 নম্বর এক্সপেরিমেন্ট এটা দেখলো। তাহলে মাইকেল ফ্যারাডে 3টে এক্সপেরিমেন্ট করেছিল, তারপরে সে সূত্রগুলো দিয়েছিল। তাহলে মাইকেল ফ্যারাডে ফার্স্টে কি রেখেছিল? বলছে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎবাহী কুণ্ডলীকে রেখেছে, রেখে এর মধ্যে একটা গ্যালভানোমিটার যোগ করে দিয়েছে। গ্যালভানোমিটার সাহায্যে কি করা যায়? ওর মধ্যে কারেন্ট গেলেই গ্যালভানোমিটার কাটা বিক্ষেপ হবে। ফার্স্ট কি করলো? চৌম্বক ক্ষেত্রকে পরিবর্তন করছে, বাড়াচ্ছে কমাচ্ছে, দেখাচ্ছে যে কুণ্ডলীর মধ্যে কারেন্ট পাওয়া যাচ্ছে। যখনই চৌম্বক ক্ষেত্র ফিক্স, মানে বি যখন ফিক্স, কারেন্ট 0। নাম্বার 2 কি করা হলো? এই যে কুণ্ডলীটাকে নেওয়া হলো না, এই কুণ্ডলীর ক্ষেত্রফলটা বাড়াচ্ছে কমাচ্ছে, বাড়াচ্ছে কমাচ্ছে, যতক্ষণ বাড়ানো হলো কমানো হলো, মানে এটাকে চেঞ্জ করা হলো, ততক্ষণই কিন্তু এর মধ্যে কারেন্ট পাওয়া যাচ্ছে। যেই এটাকে ফিক্স করে দেওয়া হলো কারেন্ট 0। 3 নম্বর কি করলো? বলছে এবার এই যে কয়েলটা, এটা যদি কয়েল হয়, এটা যদি আর্মেচারটা হয়, বলছে আর্মেচারটাকে ঘোরানো হচ্ছে, থিটার পরিবর্তন হচ্ছে। কারণ দেখো এই দিক তলটা হয়, ক্ষেত্রফলটা হয়, কুণ্ডলীটার ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে ক্ষেত্রফলের ডাইরেকশন কোন দিকে হয়? ক্ষেত্রফলের সঙ্গে লম্ব আর বাইরের দিকে, তাহলে এটা ক্ষেত্রফলের ডাইরেকশন। চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে? এইদিকে, তাহলে দুজনের ডাইরেকশনই তো এইদিকে, তাহলে থিটা আছে, থিটা 0। এরপর এইটাকে কুণ্ডলীটাকে ঘোরানো হচ্ছে, মানে কি দেখো থিটা চেঞ্জ হচ্ছে, থিটা চেঞ্জ হচ্ছে, থিটা চেঞ্জ হচ্ছে, থিটা যখনই চেঞ্জ হচ্ছে তখন দেখাচ্ছে এর মধ্যে কারেন্ট পাওয়া যাচ্ছে। আর এই কারেন্টটা এইটি হচ্ছে 3 নম্বর এক্সপেরিমেন্ট। যখনই থিটাটাকে ফিক্স করে দিল, এইভাবে ঘুরাতে 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 যখনই স্টপ, কারেন্ট 0। থিটা স্টপ, কারেন্ট 0। মাইকেল ফ্যারাডে এই ঘটনাগুলো লক্ষ্য করলো। কি করলো অ্যাকচুয়ালি? মাইকেল ফ্যারাডে কি করছিল বলতো? ঘটনাগুলো কি দেখলে তোমরা এতক্ষণ ধরে? মাইকেল ফ্যারাডে একবার বি কে চেঞ্জ করছে, একবার এ কে চেঞ্জ করছে, একবার থিটাকে চেঞ্জ করছে। এই তিনটে যখন এই তিনটের মধ্যে যে কোনো একটা চেঞ্জ করছে তখনই কারেন্ট পাওয়া যাচ্ছে। এই তিনটে আছে যে ইকুয়েশনটা, সেটা কি বলতো? দেখো দিনি এই ইকুয়েশনটা একটু আগে তোমরা করলে নাকি? অ্যাকচুয়ালি কি করলে তোমরা? মাইকেল ফ্যারাডে কি করছিল তখন? বি কে চেঞ্জ করছিল, কারেন্ট পাওয়া যাচ্ছে। বি কে চেঞ্জ মানে কি? ফাই চেঞ্জ। বি কে চেঞ্জ করছে মানে কি? চৌম্বক ক্ষেত্র চেঞ্জ করছে, মানে চৌম্বক আবেশে চেঞ্জ করছে। তাহলে বি কে চেঞ্জ করা মানে কি? চৌম্বক ক্ষেত্র চেঞ্জ করছে। তাহলে এটা যদি চেঞ্জ হয় তাহলে ফাইটা যদি চেঞ্জ হয়ে যাবে। বি যদি বাড়ে ফাই বাড়বে, বি যদি কমে ফাই কমবে। তাহলে অ্যাকচুয়ালি বিটা যখন চেঞ্জ করছে মানে কি? অ্যাকচুয়ালি চৌম্বক প্রবাহ, মানে ফাইটাকে চেঞ্জ করছে। তাহলে বি চেঞ্জিং মানে ফাইয়ের চেঞ্জিং, এটা চেঞ্জ হচ্ছিল। এটা চেঞ্জ মানে কি? ক্ষেত্রফল চেঞ্জ। এটা চেঞ্জ মানে ফাই চেঞ্জ, মানে চৌম্বক প্রবাহ চেঞ্জ। থিটা চেঞ্জ, থিটা চেঞ্জ মানে কি? ফাই চেঞ্জ। তাহলে অ্যাকচুয়ালি কি করছিল? বি এ থিটা এইগুলোকে চেঞ্জ করছিল। এদের যে কোনো একটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে কারেন্ট পাওয়া যাচ্ছে। মানে কি করছিল? অ্যাকচুয়ালি চৌম্বক প্রবাহ পরিবর্তন ঘটাচ্ছিল। কি ঘটাচ্ছিল? এই ফাইয়ের পরিবর্তন ঘটাচ্ছিল। বি চেঞ্জ মানে ফাই চেঞ্জ, এ চেঞ্জ মানে ফাই চেঞ্জ, থিটা চেঞ্জ মানে ফাই চেঞ্জ। অ্যাকচুয়ালি মাইকেল ফ্যারাডে কি করছিল? ফাইয়ের পরিবর্তন ঘটাচ্ছিল। মানে ফাই কি? না চৌম্বক প্রবাহ, তাহলে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটাচ্ছিল।
যখনই দেখা গেল যে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে তখন কি হয়, সার্কিটে কারেন্ট তৈরি হয়। তাহলে যখন চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় তখনই কারেন্ট তৈরি হয়। এই হচ্ছে মাইকেল ফ্যারাডে এবার একটা সিদ্ধান্তে চলে এলো, দিয়ে দিল সূত্র। কি বলছে মাইকেল ফ্যারাডে? বলছে যখন কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় তখন কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। চৌম্বক প্রবাহ যতক্ষণ পরিবর্তিত হতে থাকবে আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণই স্থায়ী হয়। ফার্স্ট ল দিল মাইকেল ফ্যারাডে সূত্র। কি বলছে মাইকেল ফ্যারাডে? বলছে কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে, বলছে এই যে কুণ্ডলীটা, বলছে এই কুণ্ডলীর সঙ্গে জড়িত, এখানে একটা গ্যালভানোমিটার দিয়ে দাও, গ্যালভানোমিটার বলে জি দিয়ে ডিনোট করছি। তাহলে যখন কি বলছে, বলছে কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে, চৌম্বক প্রবাহের পরিবর্তন কি, চৌম্বক প্রবাহ পরিবর্তন মানে কি ফাইয়ের পরিবর্তন ঘটলে, চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে মানে কি ফাইয়ের পরিবর্তন ঘটলে। এই ফাইয়ের পরিবর্তন যদি ঘটানো হয় তাহলে কি হবে না, কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। যখনই ফাই পরিবর্তন হবে, ফাই পরিবর্তন কি কিভাবে হতে পারে, বি চেঞ্জ ফাই চেঞ্জ, এ চেঞ্জ ফাই চেঞ্জ, থিটা চেঞ্জ ফাই চেঞ্জ। তাহলে এইগুলোর কোন একটা পরিবর্তন মানেই কি অ্যাকচুয়ালি ফাই চেঞ্জ হচ্ছে। তাই কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ মানে ফাইয়ের পরিবর্তন হলে এই কুণ্ডলীটাতে কি হবে, একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। এখন এই বিষয়টা একটু ভালো করে বুঝে নাও যে তড়িৎচালক বল আবিষ্ট হয়। দেখো বেটাইতে কি সৃষ্টি হয়, আগে তড়িৎচালক বল তৈরি হয়। তো অ্যাকচুয়ালি কারেন্ট কি না, কারেন্ট হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড, দ্যাট ইকুয়াল কারেন্ট ইলেকট্রিসিটি। আমরা কি জানি যে যখন কোনো পরিবাহীর মধ্যে ইলেকট্রনের ফ্লো হয়, ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকে একটা ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। এই ফিল্ডটাকে আমরা কারেন্ট আই দিয়ে ডিনোট করছি। তাহলে ইলেকট্রন যদি ফ্লো হয় তাহলে কারেন্ট পাওয়া যাবে। তাই ইলেকট্রন কখন ফ্লো হয়, মানে পাতি বাংলা ভাষায় একটা বালতিতে বেশি জল নিয়েছো, একটা বালতি কম, একটা নল দিয়ে যোগ করে দাও, সাইফন মনে পড়ছে, যখনই যোগ করে দেবো তখন বেশি বালতি জলটা কম বালতির দিকে যাবে। কতক্ষণ যাবে, যতক্ষণ না লেভেলটা সমান হয়। অর্থাৎ যদি ডিফারেন্স থাকে, ইলেকট্রন ডিফারেন্স, দিস ইজ পোটেনশিয়াল ডিফারেন্স, মানে ইলেকট্রনের যদি পার্থক্য থাকে, এখানে মনে কর 100টা ইলেকট্রন আছে, এখানে মনে কর 10টা ইলেকট্রন আছে, এখানে মনে কর 10টা ইলেকট্রন আছে, তাহলে এখানে 10টা ইলেকট্রন আছে, এখানে 100টা ইলেকট্রন আছে। যদি আমি একটা তার দিয়ে যোগ করে দিই, কতক্ষণ ফ্লো হবে ইলেকট্রন, তখন এখান থেকে এখানে ফ্লো হবে ইলেকট্রনে। কতক্ষণ ফ্লো হবে, যতক্ষণ না ইলেকট্রন সমান হয়ে যাচ্ছে দুদিকটা ইলেকট্রন যখন সমান হয়ে যাবে তখন এর মধ্যে কারেন্ট ফ্লো হবে না। অর্থাৎ এখন তাহলে ইলেকট্রনের যেটা পার্থক্য কত না, ইলেকট্রন পার্থক্য থাকলে তখন কারেন্ট ফ্লো হয়। ইলেকট্রন পার্থক্য কত, এখানে ইলেকট্রন 100, এখানে 10, পার্থক্য কত 90। কি লিখছি, এটা থেকে এটা মাইনাস করলাম। এই যে ইলেকট্রনের পার্থক্য, পাতি বাংলা ভাষায় এটাকে বলে যে তড়িৎচালক বল। তার তড়িৎচালক বল যদি থাকে, ইলেকট্রনের পার্থক্য যদি থাকে, তখনই তো ইলেকট্রন যাবে। আর ইলেকট্রন যদি যায় তার বিপরীত দিকে কি পাবো, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পাবো, সেটা হচ্ছে কারেন্ট। তাহলে কারেন্ট পেতে গেলে ইলেকট্রনের ফ্লো হতে হবে, ইলেকট্রনের ফ্লো হতে গেলে তড়িৎচালক বল থাকতেই হবে। ব্যাটারিতে তড়িৎচালক বল থাকে, যার ফলে কি হয় না, যার ফলে ব্যাটারিতে কারেন্ট আমরা পাই। এখানে তো ব্যাটারি নাই, তাহলে এখানে কিভাবে সৃষ্টি হচ্ছে কারেন্টের, তাহলে এখানে একটা কি হচ্ছে না, এখানে তার পরিবর্তে কি হচ্ছে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় তাহলে তড়িৎচালক বল আবিষ্ট হয়, আর তড়িৎচালক বল আবিষ্ট যদি হতে পারে তারই কিন্তু সেখানে কারেন্ট পাওয়া যাবে। তাহলে এখানে কি হচ্ছে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। এই যে একটা কারণ, আবেশ মানে কি, আবেশ মানে একটা কারণ, একটা শর্ত, একটা শর্তে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে। এই জন্য এই অংশটাকে বলছি আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে এই যে ব্যাটারিতে যেমন ডাইরেক্ট ছিল ইলেকট্রন, কোথাও বেশি কোথাও কম, যেমন নেগেটিভে ব্যাটারিতে ইলেকট্রন পরিমাণ বেশি থাকে, ব্যাটারি নেগেটিভ আর পজিটিভ থাকে, নেগেটিভে ইলেকট্রন পরিমাণ বেশি থাকে, ব্যাটারি পজিটিভ যেটা সেটা ইলেকট্রন পরিমাণ কম থাকে, ডাইরেক্ট ইউজ আছে। এখানে কি ব্যাটারি নেই, তাহলে ইলেকট্রন আর কোথাও বেশি কোথাও কম এটা আসছেই না। এখানে কি হচ্ছে, চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটছে। তাহলে এই চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটে তাহলেও কিন্তু ইলেকট্রনের ফ্লো হয়। তাহলে কারণটা কি, চৌম্বক প্রবাহের পরিবর্তন, এই কারণটার জন্য হচ্ছে, এই জন্য এটাকে বলছে আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে কি বিষয়টা, ফার্স্ট লটা কি দিল এখান থেকে, বলছে কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে, কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের মানে ফাইয়ের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, তড়িৎচালক বল আবিষ্ট হয়। আর তড়িৎচালক বল যখনই আবিষ্ট হবে তখনই কারেন্ট পাওয়া যাবে, সেটাই তড়িৎচালক বল আবিষ্ট হয়। চৌম্বক প্রবাহ যতক্ষণ পরিবর্তিত হতে থাকে, অর্থাৎ ফাই যতক্ষণ চেঞ্জ হয়, কি বলছে,
ফাই যতক্ষণ চেঞ্জ হবে, যতক্ষণ ফাই চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হবে। ফার্স্ট ল। 2 নম্বর সূত্রটা যেটা দিয়েছিল সেটা কি বলেছিল, বলছে সময়ের সঙ্গে, দেখো আরেকটা জিনিস, যে দ্বিতীয় নম্বর যেটা দেখে দিয়েছিল যে এই যে চেঞ্জিংটা না, এই চেঞ্জিংটা যত স্পিডে করবে, মনে করো এখানে একটা কুণ্ডলী আছে, এখানে একটা কুণ্ডলী আছে, ব্যাস এখানে একটা কুণ্ডলী আছে, তড়িৎবাহী কুণ্ডলী, এখানে একটা মনে করো ম্যাগনেট আছে। তাহলে ম্যাগনেটে একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকে, বিষয়টা বোঝা গেল। নর্থ পোল থেকে উৎপন্ন হয় কি হয়, বলরেখাগুলো, বলরেখা তৈরি হচ্ছে, নর্থ পোল থেকে বলরেখা তৈরি হচ্ছে, সাউথ পোলের দিকে যাচ্ছে। ম্যাগনেটটাকে যত কাছে আনবো তত কি হবে, বেশি পরিমাণ বলরেখা প্রবেশ করবে, মানে কি বলরেখার সংখ্যার পরিবর্তন হচ্ছে, তার মানে কি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে, তার মানে কি চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। তাহলে এর মধ্যে কি হবে, একটা কারেন্ট পাবো, অর্থাৎ একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। বলছি এই চুম্বকটাকে কি করা হচ্ছে, যখন চেঞ্জ করা হচ্ছে আস্তে আস্তে স্লো মোশনে আমি নিয়ে যাচ্ছি, তাহলে আস্তে আস্তে বলরেখা প্রবেশ করছে, মানে যে কারেন্টটা পাবো সেই কারেন্টের পরিমাণটা কি হবে, কম পাবো। যখন দূরে সরিয়ে নিয়ে যাবো আস্তে আস্তে করে, তখন কারেন্টের পরিমাণটা সেটাও কম পাবো। যদি খুব স্পিডে হঠাৎ করে আমি চুম্বকটাকে নিয়ে যাই কুণ্ডলীটার কাছে, হঠাৎ করে নিয়ে গেলাম, মানে কি হঠাৎ করে বেশি পরিমাণ বলরেখা প্রবেশ করে গেল। এই হঠাৎ করে বেশি পরিমাণ প্রবেশ যদি করে যায়, তার মানে কি সময়ের সাপেক্ষে তাহলে কি হবে, বেশি পরিমাণ কারেন্ট পেয়ে যাবো। যত বেশি চুম্বক বলরেখা প্রবেশ করবে তত বেশি কারেন্ট পাবো, অর্থাৎ যত বেশি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে এর মধ্যে পাস করবে, চুম্বক বলরেখাগুলো যত বেশি পাস করবে তত, যত কম সময়ে বেশি সংখ্যক প্রবেশ করবে তত কম সময়ে বেশি কারেন্ট পাবো। তাহলে কারেন্ট পাওয়ার শর্তটা কি, অর্থাৎ তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার শর্তটা কি, আরেকটা আছে যে কম সময়ে যদি, অর্থাৎ তুমি যদি এই চেঞ্জ গুলো খুব কম সময়ের মধ্যে করতে পারো তাহলে বেশি পরিমাণ কারেন্ট পাওয়া যাবে, যত স্লো মোশনে করবে কারেন্টের পরিমাণটা কম হবে। এই নিয়ে সেকেন্ড লটা কি, প্রথম দেখা যায়। তাহলে সময় একটা ডিপেন্ড করছে, সময়ের সাপেক্ষে কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক। আবিষ্ট তড়িৎচালক বলকে যদি আমরা ই ধরি, ইটা কার সঙ্গে সমান না ডিফাই বাই ডিটি, ডিফাই বাই ডিটি অ্যাকচুয়ালি ডিফাই বাই ডিটি মানে কি সময়ের সাপেক্ষে চুম্বক প্রবাহের পরিবর্তনের হার, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে চুম্বক প্রবাহের পরিবর্তনের হার, এটা বলছে ডিফাই বাই ডিটি। তাহলে ডিফাই বাই ডিটি অ্যাকচুয়ালি সময়ের সাপেক্ষে চুম্বক প্রবাহের পরিবর্তনের হার। বলছে সময়ের সাপেক্ষে কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক। এই আবিষ্ট তড়িৎচালক বলকে যদি আমি ই ধরি, ই ভ্যারিয়াস ডিফাই ডিটি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড ল মাইকেল ফ্যারাডে। আর একটা জিনিস, এখন পর্যন্ত অনেক কিছু হলো, তাহলে এই হচ্ছে সেকেন্ড ল, এই হচ্ছে ফার্স্ট ল, দুটো ল আমি ভালো করে বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিস, এখান থেকে প্রচুর ম্যাথ পড়ে, এটাই ম্যাথের একমাত্র ইকুয়েশন, ফ্যারাডের সেকেন্ড ল, ই সমান ডিফাই বাই ডিটি। একটা জিনিস দেখো তো, এই যে কারেন্টটা তৈরি হচ্ছে কি বলা হচ্ছে, বলছে যখন বি চেঞ্জ করা হচ্ছে তখন এর মধ্যে একটা কারেন্ট তৈরি হচ্ছে, যখন এ চেঞ্জ করছে তখন একটা কারেন্ট তৈরি হচ্ছে, যখন থিটা চেঞ্জ করছে তখনও কারেন্ট তৈরি হচ্ছে। মাইকেল ফ্যারাডে তো বলে দিল কারেন্ট একটা তৈরি হয়, এই গ্যালভানোমিটারের কাঁটা তখন বিক্ষেপ হচ্ছিল। কারেন্টের ডাইরেকশনটা বলেছে এখনো, তাহলে কারেন্টের ডাইরেকশন কিন্তু বলেনি। এই যে কারেন্টটা তৈরি হচ্ছে ডাইরেকশনটা কে বলবে, লেঞ্জ বলবে। তাহলে এটাই হচ্ছে লেঞ্জের সূত্র। তাহলে মাইকেল ফ্যারাডে মূল ঘটনাটা বলে দিল এবং প্রমাণ করে দেখিয়ে দিল কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা দিয়েছিল কিন্তু সবচেয়ে প্রথম আমাদের লেঞ্জ, বিজ্ঞানী লেঞ্জ, যেটাকে বলা হচ্ছে লেঞ্জের সূত্র। এরপর আসছি লেঞ্জের সূত্র।